যেটা রাব্বি ভাই আমাকে বলছে যে এই কোশ্চেন আপনাকে আস্ক করবে, এর আগে অনেকগুলা রিজেক্ট হচ্ছে। 2 মিনিট একটা পজ নিল, ওই 2 মিনিট ভাই আমার ভিতরে কি চলতেছিল মানুষকে বলতে পারবো না। আমি জাস্ট দোয়া পড়তেছিলাম ভিতরে ভিতরে, আমার বাবা একটা দোয়া শিখাই দিয়েছে, আমি দোয়া পড়তেছি আর ওর দিকে তাকাইছি, কিন্তু আমি কিন্তু নার্ভাস, ওর সামনে বুঝতেই দিচ্ছি না। তো রাব্বি ভাই আমাকে যেভাবে গাইড করছে আমি ওইভাবেই অ্যান্সার দেওয়ার ট্রাই করছি। আফটার দ্যাট সে বললো যে আমি অ্যাপ্রুভিং ইউর ভিসা বলে সে আমাকে একটা ওই ইয়াটা দিয়ে দিল। দেওয়ার পর আমি জাস্ট বের হয়ে জাস্ট একটা ব্রিথ নিলাম, জাস্ট আমি ওকে একটাই অ্যান্সার দিছি যে অফিসার ইউ মেড মাই ডে। আসসালামু আলাইকুম। নতুন একটি ইউএসের ভিসা স্টোরি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের খুবই প্রিয় এবং খুবই ভালো লাগার একজন স্টুডেন্ট এবং খুবই ফেভারিট একজন স্টুডেন্ট আব্দুল্লাহ ইনায়েত ভাই। আব্দুল্লাহ ইনায়েত ভাইকে আমরা অবশ্য অন্য নামে চিনি, ওনার ডাক নাম দীপ্ত, আমরা দীপ্ত নামেই চিনি। সো ইনায়েত ভাই, আপনার কোন দেশে ভিসা পেলেন এবং ভিসা কপিটা যদি একটু দেখাতেন। ভাই আমি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় ভিসাটা অ্যাভেল করছি, এই যে আমার ভিসার কপিটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মানে ভাইয়াদের পেনমেন্ট নিয়ে বলার এখানে কোনো কথাই থাকে না, কারণ ভাইয়ারা প্রথম থেকে এতটা ফ্রেন্ডলি ছিল। আমি ভাইয়া বলতেছি কারণ ভাইয়া হচ্ছে আমার এলাকারও, আর ভাইয়া হচ্ছে একটা ট্রাস্টেবল পার্সন। মানে আমি এখানে অনেক কনসালটেন্সি ফার্ম আছে, আপনারা যেতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু সবাই খারাপ বলবো না, সবাই ভালো, বাট কিছু মানুষ আছে যারা ফ্রেন্ডলি আপনাকে জিনিসগুলা বুঝায় বলবে। সেই জায়গাটা থেকে ভাইয়া অনেক হেল্পফুল। শুধু ভাইয়া না, ভাইয়ার এখানে পুরো টিমটাই অনেক হেল্পফুল। বাকিটা ভাইয়া বলুন। তো আমাদের সম্পর্কে জানলেন কিভাবে এবং কিভাবে এই প্রসেসটা শুরু হলো, আপনার জার্নিটা শুরু কিভাবে যদি একটু বলতেন। আমার একটা ফ্রেন্ড আছে, ভাইয়ার থ্রুতেই গেছে, ভাইয়ারই স্টুডেন্ট আশিকুর। তো ও আমাকে বলছে একদিন যে মামা আমি তো এরকম ভিসা পাইছি। তো আমি শকড যে ভিসা এত জলদি কিভাবে ভিসা পাইছে। তো বলতেছে যে এরকম রাব্বি ভাই একজন আছে, সো তুই একটু ওনার সাথে গিয়ে কথা বল। তো আমাকে অ্যাড্রেস দিল, ভাইয়ের সাথে এসে কথা বলা, এবং ওই প্রথম দিন থেকে ভাইয়ের সাথে আমার জার্নিটা স্টার্ট। আচ্ছা, তো এই যে জার্নি শুরু হলো, এরপর আমরা জানি ইউএস এর জন্য একটা লং টাইম সময় দিতে হয়। সাধারণত এখন এমবাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে 7 থেকে 8 মাস লেগে যায়, অনেকের ক্ষেত্রে তারও বেশি সময় লাগে, এবং অ্যাপ্লিকেশন ক্ষেত্রেও বেশ কিছু জটিলতা ফেস করতে হয়। অনেক সময় ইউনিভার্সিটি অফার লেটার দিতে লেট করে, বা অনেক সময় ইউনিভার্সিটি অফার লেটার পাচ্ছেও না। এই ক্ষেত্রে আপনার জার্নিটা কেমন ছিল? সেই ক্ষেত্রে আপনারা তো সবই হেল্প করছেন। তো আমার জার্নিটা স্টার্ট হয়েছে হচ্ছে রাব্বি ভাই আসার পর আমাকে একটা জিনিস বলছে যে আপনার যা যা ডকুমেন্টস আছে আপনি সব নিয়ে আসেন, আমি আপনাকে কনসাল্ট করতেছি। তো আমি বসলাম, বসার পর বলতেছে যে ইন্টারভিউর ডেটটা কিন্তু আপনার আগে ইউনিভার্সিটি চুজ করার ব্যাপারটা, তো আপনি কোন ইউনিভার্সিটিটা চুজ করবেন। তো আমি যেহেতু আমার আইএলস অনেক আগে দেওয়া ছিল, তো আমি ভাইয়া বললো যে ঠিক আছে, আপনি যদি একটা ডুয়েলিঙ্গো একটা স্কোর আনেন তাহলে আমি আপনি যদি চাঁদেও পড়তে চান আমি আপনারা চাঁদেও পাঠাইতে পারি, চাঁদেও পড়াইতে পারি। বাট আমার এমওআই দিয়ে ভাইয়া যেই ইউনিভার্সিটিটা আমার জন্য সুইটেবল ওই দুটো ইউনিভার্সিটি ভাই আমার জন্য চুজ করলো। এই ক্ষেত্রে আমি একটুই করি। এই ক্ষেত্রে বিষয়টা এরকম ছিল যে আমরা যেটা বলে থাকি পেনম্যান সাধারণত, যে আমাদের আসলে কিন্তু কোনো পার্টিকুলার ইউনিভার্সিটি নিয়ে অ্যাপ্লিকেশন করা বা পেনম্যান কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করে দেবে আপনাকে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার রিকোয়ারমেন্ট ম্যাচ করে। ফর এক্সাম্পল, আমরা যেটা বলে থাকি যে উই ক্যান সেন্ড ইউ টু দ্য মুন ইফ ইউ ক্যান ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড বিয়ার দি কস্ট। আপনি যদি ইউনিভার্সিটির যে সিজিপিএ রিকোয়ারমেন্টস আছে বা আইএলটিএস রিকোয়ারমেন্টস আছে বা অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো আছে ওগুলো যদি আপনি পূরণ করতে পারেন এবং আপনার যদি খরচ বহন করার মতো সামর্থ্য থাকে, তাহলে কোনো ইউনিভার্সিটি আমাদের জন্য কোনো প্রবলেম নয়। তার মানে কাস্টমাইজড অ্যাপ্লিকেশন করার সুযোগটা কিন্তু আমাদের এখানে থাকছে আর কি। হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন প্লিজ। তো ভাইয়া ওই জিনিসটা আনার পর ভাইয়া আমাকে আমার এমওআইটা দেখে সবকিছু প্রসেস করে আমাকে ভাইয়া অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাইয়ের পর আমি ডেট পাচ্ছি না। তো ভাইয়াই তখন বললো যে ঠান্ডা থাকো, ইনশাল্লাহ তুমি ডেট পেয়ে যাবা। তো আলহামদুলিল্লাহ আমি আমার ডেটটা পেয়ে গেলাম। আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন কোন মাসে? মূলত আমি মে মাসে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লিকেশন করেছিলেন। আপনার এমবাসির অ্যাপয়েন্টমেন্ট ছিল কোন মাসে? আমার এমবাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। তার মানে প্রায় 5-6 মাসের জার্নি আর জি। যাক, ইনশাল্লাহ। এখন ভাইয়া আপনার ক্ষেত্রে এই যে আমরা জানি ইউএস এর ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য একটা ইন্টারভিউ ফেস করতে হয়, রাইট? সো ইন্টারভিউ প্রিপারেশনটা আপনি কিভাবে নিয়েছিলেন এবং আপনার এই ইন্টারভিউ প্রিপারেশনের জার্নিটা কেমন ছিল? এখানে আপনাদেরকে আমি উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাইয়া শুধু কিন্তু কনসালটেন্সি ফার্ম না, ভাইয়া হচ্ছে এখানে অ্যাজ আ মেন্টর হিসেবে আপনাকে গাইড করবে। আমাকে আপনি একটু এক্সাজারেট করে বলছেন। না এক্সাজারেট করার কিছু নাই। ভাইয়া আপনাকে শুধু একটা
F1 প্র্যাকটিসের একটা মক টেস্ট মানে আপনাকে শিট দিয়ে দিবে, শিটের পর উনি পার্সোনালি আপনাকে কল দিবে, নাহলে ওনার টিম থেকে কেউ কল দিবে, কল দিয়ে আপনাকে আসতে বলবে। এখন এটা আপনার দায়িত্ব, আপনি আসবেন কি আসবেন না। আমি আসছি, উনি আমাকে বসে বসে 1 by 1 আমাকে কোশ্চেনগুলো করছে, যতগুলো কোশ্চেন দিয়েছে প্রত্যেকটা কোশ্চেন উনি করছে, এবং উনি ওইভাবেই প্র্যাকটিস করায় ওই স্টুডেন্টকে, যে স্টুডেন্টের ক্যালিভার কতটুকু, যে স্টুডেন্ট যতটুকু দরকার ততটুকুই বলায়। মানে উনি ওনার ভিতর থেকে জড়তাটা ক্লিয়ার করার ট্রাই করে, যে ভাই পরীক্ষা দিতে যাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নাই, তকদিরে যেটা আছে ওইটা মেনে নেবেন, কিন্তু আপনার কনফিডেন্ট থাকতে হবে কথা বলার সময় বা অ্যাম্বাসি ফেস করার সময়। আপনার ক্যালিবার আমি বুঝতেছি, কিন্তু ভিসা অফিসার বুঝবে না, সো আপনার ওইভাবেই চেষ্টা করতে হবে। বাকিটা ভাইয়া তো ধরে ধরে আমাকে শিখাইছে। আসলে যে এখানে স্টোরিটা প্রকাশ করার জন্য সময় খুব কম। জি, আমরা জানি ইউএসএ ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাধারণত মাত্র 2 থেকে 5 মিনিট বা এরকম 1-1.5 মিনিটের ইন্টারভিউ হয়। তো আপনার কাছে কিন্তু সুযোগটা কম। মানে আপনার সাথে যারা মিশতেছে, ধরেন আমি মিশছি 5-6 মাস ধরে, হয়তো আপনার সাথে আমার কনভারসেশন হয়েছে, তো আমি জানি যে আপনি কোন ধরনের পার্সন, বাট আপনার কাছে কিন্তু সময়টা কম। আপনাকে ওই 1-1.5 মিনিটের মধ্যে ভিসা অফিসারকে বোঝাতে হবে যে ভাই আমি এই ধরনের ব্যক্তি, আমার এই ধরনের সাফিসিয়েন্সি আছে, আমি এই ধরনের কস্টিং বহন করতে পারবো, অ্যান্ড দিস ইজ মাই প্রোফাইল, অ্যান্ড দিস ইজ মাই স্পন্সর প্রোফাইল, অ্যান্ড দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু প্রেজেন্ট, রাইট? এই বিষয়গুলোর জন্য আপনার ওই 1-1.5 মিনিটের মধ্যে আপনাকে একটা স্টোরি সাজিয়ে নিয়ে যেতে হবে, যে স্টোরিটা আপনি ওখানে উপস্থাপন করতে পারবেন, যাতে ভিসা অফিসার সেটা বুঝতে পারে। তো ভাই আপনার ক্ষেত্রে কি কি কোশ্চেন করছিল ভিসা অফিস? আমি একটু অ্যাড করতে চাই। আমি আমার যেদিন ইন্টারভিউ তার আগের দিন রাব্বি ভাইয়ের সাথে দেখা করতে আসছি। তো রাব্বি ভাই বলতেছে আমি আপনার কোনো ইন্টারভিউ নিব না আজকে, কারণ পরীক্ষার আগের দিন পড়ার কিছু নাই ভাই। তো আমি তারপর ভাইয়ের সাথে একটু বসলাম। ভাই আমাকে যতটা মানে আমার কনফিডেন্স ছিল অনেক ডাউন, ভাই আমাকে কনফিডেন্স লেভেলটা আরও বুস্ট করে দিছে। কোনো প্যারা নাই ভাই, যাবেন ঠান্ডা মাথায় 2 রাকাত পারলে সালাতুল হাজত পড়ে, নামাজ পড়ে, যে আপনি যে ধর্মেরই হন, নামাজ পড়ে বা আপনার বিধাতার কাছে দোয়া করে আপনি যাবেন। তো আমি গেছি ডিসেম্বর 1 তারিখ সকালবেলা, আমার 10টা 15তে আমার ইন্টারভিউ ছিল। যাওয়ার পর আমি সুন্দর মতো ওইভাবেই লাইনে ঢুকছি, যে প্রসিডিউরগুলো ফলো করা লাগে সব ডকুমেন্ট দেখায় সুন্দর মতো করে ঢুকছি। ওইখানে আবার একটা লাইন আছে, লাইন দিয়ে ঢুকে ঢুকে গেলাম। যাওয়ার পর আমার তারা ফিঙ্গার নিল, ফিঙ্গার নেওয়ার পর আমাকে বললো আপনি একটু ওয়েট করেন। ওয়েট করার পর আমাকে একটা আমেরিকান মিডল এজের হবে, উনি ওনার কাছে পাঠাইলো। তো যাওয়ার সাথে সাথে উনি আমাকে ফার্স্ট, এর আগে অনেকগুলা রিজেক্ট হচ্ছে, রিজেক্ট হওয়ার রিজনগুলো হচ্ছে অন্যরকম, কারণ তারা প্রিসাইসলি অ্যান্সার দিচ্ছিল না। তো রাব্বি ভাই আমাকে যেভাবে গাইড করছে আমি ওইভাবেই অ্যান্সার দেওয়ার ট্রাই করছি। ওরা আমাকে জিজ্ঞাসা করছে ওয়াই দিস ইউনিভার্সিটি, যেটা রাব্বি ভাই আমাকে অনেকবার কোশ্চেনটা করছে। সো ওই কোশ্চেনটার আমার আগে থেকেই আমি প্রিপেয়ার ছিলাম, বাট এমনভাবে আমি মনোটোনাস ওয়েতে কথা বলি নাই, আমি কনভারসেশনাল ওকে অ্যান্সার দিছি, ওয়াই দিস ইউনিভার্সিটি, ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট। সো এটা আমি তাকে বলছি কি কি অ্যাভেল করছি, স্কলারশিপ, মেমোরাইজেশন। কোনো মেমোরাইজেশনের যে ব্যাপারটা আমাদের এই ক্ষেত্রে একটা বিষয় মুখ্য, যে আমরা যখন ইন্টারভিউ দিচ্ছি অধিকাংশ স্টুডেন্ট দেখা যায় ভাই আমার তো মারাত্মক ইন্টারভিউ হয়েছে, আমি তো মারাত্মক কথা বলছি, আমি তো ভাই সব A to Z বুলেট মাইরে আসছি, কিন্তু আমাকে ভাই একটা কোশ্চেন পরে রিফিউজ করে দিছে। এটা কারণটা কি? অ্যান্সার মেমোরাইজ করে। আমরা কিন্তু সবসময় বলে থাকি যে কথা বলার সময় আমাদের মেমোরাইজড কোনো অ্যান্সার হওয়া যাবে না, আমাদের কথা বলতে হবে কথা বলার ভঙ্গিতে। যেমন আমরা যখন কনভারসেশন করি তখন কিন্তু আমাদের কথাটা বাড়ে কমে, মানে ভয়েসের মধ্যে একটা ইন্টোনেশন থাকে। এক্স্যাক্টলি, এই যে আমি কথা বলছি আমার হাত কিন্তু অটোমেটিক নড়ছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ। আবার এই দেখেন আপনি হাসছেন আমি হাসছি, রাইট? এগুলো কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার। আপনি ভিসা অফিসার বডি ল্যাঙ্গুয়েজটা আপনার খেয়াল করবে, তারপরে আপনার অ্যাটিটিউডটা খেয়াল করবে, ওয়ে অফ টকিংটা খেয়াল করবে। সো এই ক্ষেত্রে যদি শোনা যায় যে মুখস্থ প্রিপেয়ার্ড অ্যান্সার, তখন কিন্তু ভিসা রিফিউজ। তার মানে আমার ডিটেলস অ্যান্সার থাকতে হবে, এবং ডিটেলস অ্যান্সারটা যখন আমরা বলছি তখন বলার সময় আমরা ওটা একটা একটা করে পয়েন্ট রিল্যাক্সে আরামে বলার ভঙ্গিটা, এই বিষয়টা রাখতে হবে, রাইট? হ্যাঁ ভাইয়া, তারপরে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু রাব্বি ভাই আমাকে গাইড করছে প্রথম থেকে, যে আপনি কথা বলার সময় কনভারসেশনাল টোনে কথা বলবেন। তো আমি কনভারসেশনাল টোনে ওনাকে অ্যান্সার দিছি। তো উনি সেকেন্ড কোশ্চেন আমাকে করছে তোমার মেজর কি? তো আমি আমার মেজর বললাম, আমি যেহেতু MBA প্রোগ্রামে যাচ্ছি আমি আমার মেজর বললাম। মেজর বলার পর উনি আমাকে থার্ড কোশ্চেন করছে যে তোমার স্পন্সর কে? রাব্বি ভাই স্পন্সর আমাকে অনেকবার, আমি যখনই কথা বলছি উনি এই যে কোশ্চেনগুলো আমি মানে আমাকে সে জিজ্ঞাসা করছে, বাইরে থেকে কিছু আসে নাই, উনি আমাকে যেভাবে প্রিপেয়ার করছে ওইখান থেকেই কোশ্চেনগুলো আসছে, ওরা বাইরে থেকে কোনো কোশ্চেন করবেন আপনাকে। তো আমি ওনাকে ওইভাবেই অ্যান্সার দিছি, আমার স্পন্সরকে, আমার আম্মু, ওইভাবে আমি ওনাকে সুন্দর করে অ্যান্সারগুলো দিছি। দেওয়ার পর উনি ফোর্থ কোশ্চেন আমাকে করছে, যেটা রাব্বি ভাই আমাকে বলছে যে এই কোশ্চেন আপনাকে আস্ক করবেই, আফটার কমপ্লিটিং ইউর গ্র্যাজুয়েশন উইল ইউ কাম ব্যাক অর নট? এটা অনেক ইম্পর্টেন্ট, যেটা রাব্বি ভাই আমাকে প্রথম থেকে, উনি বলার জন্য না, উনি আমাকে প্রথম থেকে জিনিসটার উপর এমফাসাইজ করছে। এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আসলে কোন কোশ্চেন ভিসা অফিসার করবে আমরা কিন্তু জানি না, বাট আপনি একটা আইডিয়া করছেন। আমাদের জায়গা থেকে সব ধরনের কোশ্চেনের একটা প্রিপারেশন রাখতে হবে, যে যেই কোশ্চেন আমাকে করুক
আমি যেন সেটার উপস্থিত অ্যান্সার দিতে পারি বা আমি তাকে বুঝাইতে পারি যে আমি কোন জিনিসটা বলতে পারি। তো আমি ওইটার অ্যান্সার দিলাম, দেওয়ার পর সে আমার আরো কিছু পাসপোর্ট ছিল সেগুলো দেখলো, দেখার পর 2 মিনিট একটা পজ নিল। ওই 2 মিনিট ভাই আমার ভিতরে কি চলতেছিল আমি মানুষকে বলতে পারবো না। আমি জাস্ট দোয়া পড়তেছিলাম ভিতরে ভিতরে, আমার বাবা একটা দোয়া শিখাই দিচ্ছে, আমি দোয়া পড়তেছি আর ওর দিকে তাকাইছি, কিন্তু আমি কিন্তু নার্ভাস, ওর সামনে বুঝতেই দিচ্ছি না, ভিতরে ভিতরে দোয়া পড়তেছি আর ওর দিকে স্মাইলি ফেসে তাকাই আছি। আফটার দ্যাট সে বললো যে আম অ্যাপ্রুভিং ইউর ভিসা বলে সে আমাকে একটা মাশাআল্লাহ ওই ইয়াটা দিয়ে দিল। দেওয়ার পর আমি জাস্ট বের হয়ে জাস্ট একটা ব্রিথ নিলাম, মানে এটা আমার দরকার ছিল। কেন এতক্ষণ মানুষ এত রিজেক্ট হচ্ছে ভাই, আপনি এখানে ভেঙে পড়লে হবে না, ভিতরে আপনার সামনে অনেক মানুষ রিজেক্ট হবে, আপনার কাম থাকতে হবে। যেটা আমাকে রাব্বি ভাই অনেকবারই বলছে যে আপনার সামনে হাজারো মানুষ রিজেক্ট হবে। এতবার আমার প্রশংসা না করলেও হবে, আপনি আপনার মতো করে আপনার দিকটাই বলেন। মানে আপনি প্রশংসা করার জায়গাটা এখানে একটাই যে উনি ফ্রেন্ডলি অনেক, আপনি অনেক কনসালটেন্সি ফার্মে যেতে পারবেন, আপনাদের এখানে আসতে হবে এমন কোনো কথা না, কিন্তু এই মানুষটা অনেক ফ্রেন্ডলি দেখে আপনাদেরকে বারবার বলা বা আমার এতবার বলা। আর আপনারা যখন ভিসাটা পাবেন তখন আপনাদের কাছে মনে হবে যে এই যে গাইডেন্সটা, এই যে পার্টটা আপনি দিয়ে গেছেন, এখানে আপনার অবশ্যই আপনার বাবা মা ছিল, আত্মীয় স্বজন ছিল, ফ্রেন্ড ছিল, বাট এই মানুষটার গুরুত্ব অনেক, আল্লাহর পর এই মানুষটার গুরুত্ব অনেক ইম্পর্টেন্ট ছিল। সো দ্যাটস ওয়াই তাকে প্রেজ করা। তো দীপ্ত ভাই, জি, ভিসা যখন বললো ভিসা অফিসার যে আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা, ওই মোমেন্টটাতে আপনার ফিলিংসটা কি ছিল? ভাই ফিলিংসটা বলতে মানে আমি না ওই টাইমে নাম হয়ে গেছি, জাস্ট আমি ওকে একটাই অ্যান্সার দিছি যে অফিসার ইউ মেড মাই ডে। এটা বলার রিজন ছিল একটাই যে মানে ও অনেক ভিসা রিজেক্ট করতেছিল, আর প্রথমে যাওয়ার পরে আমি টার্গেট করে নিচ্ছি আমি এই লোকের কাছে পড়বো না বা এই লোক পড়লে আমার রিজেক্ট করবে, কিন্তু যখন পড়ে গেছে এখন তো কিছু করার নেই, আমি ওই লোকের কাছেই আমার ইন্টারভিউ দিতে হবে। তো আমি নিজেকে কন্ট্রোল করে ফেলছি, স্টিভ করে মুখে হাসি এনে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করে আমি ওনার সাথে কথা বলছি। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে যখন আপনি ইন্টারভিউ দিতে ঢুকে যাবেন ভিতরে, তখন কিন্তু আপনার কাছে না মোবাইল থাকবে না আপনার কোনো ফ্রেন্ড থাকবে, কেউ থাকবে না চারপাশে। আপনার ওই টাইমটা আপনাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। গাইডেন্স গুলো আপনার ব্রেনে রাখতে হবে, আপনাকে আপনার মেন্টর, আপনাকে আপনার বাবা মা বা আপনাকে যে উপদেশগুলো দেয় ওগুলো মাথায় রাখবেন। যেমন উনি আমাকে যে উপদেশগুলো দিছে আমি ট্রাই করছি ওগুলো ফলো আপ করার ভিত্তিতে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জিনিসটা আমাকে অ্যাভেল করার তৌফিক দান করছে, আল্লাহ লাখ লাখ শুকর। সো না, গাইডেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে স্টুডেন্টকে প্রথমত হচ্ছে রিল্যাক্সে থাকতে হবে। জি, মানে তার মধ্যে এই ভিসা পেতে হবে যে আমার ভিসা লাগবে, ডেসপারেটনেস, হ্যাঁ এরকম থাকা যাবে, প্রকাশ করা যাবে না। আপনার ওরা হচ্ছে কি আমি বলি ওরা সাইকোলজিক্যাল অ্যাজ ওয়েল, মানে ওরা হচ্ছে আপনার ওরা তো সাইকোলজিস্ট, ওরা সাইকোলজি বুঝে। ওরা স্টুডেন্ট দেখলে ওদের আই কন্ট্যাক্ট দেখলেই বুঝতে পারে যে কি বলবে, মেমোরাইজিং কথা বলবে না ও কি কথা বলবে। তো আমাদের ওইখানে গেলে বডি রিল্যাক্স রাখতে হবে, একদম নর্মাল না হইলে কি হবে, আরেকবার দাঁড়াবো, মানে ঘুরতে আসছি গল্প করতে আসছি। আপনি অফিসে গেলে কি করেন, টিচারের সাথে গেলে কি করেন, জাস্ট গল্প, যেটা আপনাকে এই মানুষটা গাইড করবে আর কেউ না। মানে ওনারা ওইভাবেই গাইডেন্স দেবে, এবং ওনার টিম, শুধু উনি না, ভাইয়া তো অবশ্যই, ভাইয়ার টিমও অনেক ফ্রেন্ডলি। আপনার এখানে যদি কখনো আসেন ওনার অফিসে, ওনারা অনেক ফ্রেন্ডলি, আপনি আসলেই বুঝতে পারবেন যে এরা কতটা আসলে এই জার্নিটা শুধুমাত্র আমার তো স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট হয় শুধুমাত্র ইন্টারভিউ ট্রেনিং এর সময়, কিন্তু আমার তো এখানে অ্যাপ্লিকেশন টিম থাকে, কমপ্লায়েন্স টিম আছে, ওরা স্ক্রিনিং করে। একটা স্টুডেন্টের ভিসা অ্যাপ্লিকেশন করার পর সেই ডকুমেন্টগুলো কিন্তু আবার আপনাদের কাছে পাঠানো হয় যে ভাই দেখেন এখানে কোনো মিস্টেক আছে কিনা, কোনো স্পেলিং ভুল আছে কিনা, বা সামান্য কোনো মিস্টেক থাকলেও আপনি আমাদেরকে জানান। তো এটা জানানোর পর সাবমিট করার আগে সে অনুসারে আবার ঠিক করা হয়, ঠিক করে আবার স্টুডেন্টকে পাঠানো হয় যে ভাইয়া ঠিক করে দিয়েছি, এখন দেখেন এখন ক্লিয়ার আছে কিনা, আবার আরো কিছু চেঞ্জের বা পরিবর্তন করতে হবে কিনা, যার ফলে ভিসা অ্যাপ্লিকেশনে মিস্টেক থাকার সম্ভাবনা একটু কম থাকে। তারপরেও দিন শেষে আসলে এগুলো তো ইন্টারনাল কাজ, কিন্তু দিন শেষে স্টুডেন্টকে কিন্তু এম্বাসি ফেস করতে হয়, এবং স্টুডেন্টকে এম্বাসি ফেস করে তার ভিসাটা তাকেই নিশ্চিত করতে হয়। ইটস নট লাইক এ ক্যাপসুল যে আমরা একটা ক্যাপসুল দীপ্ত ভাইকে খাওয়াই দিলাম আর দীপ্ত ভাই ওখানে ক্যাপসুলটা খেয়ে ফটফট করে বলতে থাকবে আর ভিসা পেয়ে যাবে। এটা কিন্তু এরকম না। সো স্টুডেন্টের নিজের মধ্যে, আমি সবসময় বলি রোগীটাকে, মানে কে প্যাশেন্ট আপনি, রোগী আপনি। সো আপনার মধ্যে বাঁচার আগ্রহটা আগে থাকতে হবে। আপনার মধ্যে বাঁচার আগ্রহ থাকলেই আপনি বাঁচতে পারবেন, তখন ডক্টর মেডিসিন আপনার কাজ করবে আর কি, তাই না? তো এখন দীপ্ত ভাই আমি একটা জিনিস অ্যাড করতে চাই ভাই, এখানে বলতে চাই যে আপনারা অনেকে মনে করেন যে ভাইয়া অনেক বিজি থাকে, কিন্তু আমাকে কিন্তু ভাইয়া কখনো নো বলে নাই। আমি যখনই আসছি, উনি হাজারো ব্যস্ততার মাঝখানে মক দিতে আসছি বা যেটাই করতে আসছি, যে ইনফরমেশনের জন্যই আসছি আমার এই মাস্টার্স রিলেটেড, ভাইয়া প্রত্যেকটা টাইমে আমাকে অ্যাটেন্ড করছে এবং আমাকে হেল্প করছে। সো আপনারা যারা আসবেন, ভাইয়া কিন্তু আপনাদের বাসায় গিয়ে আপনাদেরকে শিখাই দিয়ে আসবেন, আপনাদের এখানে এসে ভাইয়াকে রিচ করতে হবে। অবশ্যই ভাইয়া আপনাদেরকে, ভাইয়ার টিম ফোন দিবে, কিন্তু আপনাদেরকে
প্রিপেয়ার করার দায়িত্ব ভাইয়ার যদি আপনারা আসেন। এই ক্ষেত্রে ভাইয়া 100-100। আর আমি পেনম্যানকে যদি আপনি বলেন আমাকে রেটিং দিতে, ভাইয়ার বলা লাগবে না, আমি বলতেছি, সেটা হচ্ছে আমি 100-এ 200 দিব, এই সেন্সে দিব, কারণ ভাইয়া ওই লেভেলেরই মানুষ আর ভাইয়ার টিম ওই লেভেলেরই মানুষ। ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ দীপ্ত ভাই। আসলে আমি চেয়েছিলাম একটা কনভারসেশন করতে যে দীপ্ত ভাইয়ের প্রিপারেশন কেমন ছিল, দীপ্ত ভাই কিভাবে এটার জন্য আগালো, তার ইন্টারনাল ব্যক্তিগত বিষয়গুলো, কিন্তু সবকিছুতেই আপনি আমাদের এত প্রশংসা করছেন। প্রশংসা করার মানুষই প্রশংসা পাবে, কারণ আপনারা ওইভাবেই আমাকে প্রিপেয়ার করছেন, এই জন্য আপনাদেরকে প্রশংসা, মানে এটা ভিতর থেকে আসতেছে ভাই, এটা আমাকে কেউ প্রিপেয়ার করেন। এখানে কিন্তু কোনো ভাই যে কোনো রাখা নাই কিন্তু যে আমাকে উনি আগে মেমোরাইজ করে দিচ্ছে আমি কথাগুলো বলতেছি, যেটা মাথায় আসতেছে ওগুলাই বলতেছি, মন থেকে আসতেছে। সো এটা এরকম মানুষদের কাছে আপনি আসতে পারেন, মানে এই মানুষগুলো হচ্ছে ট্রাস্টেবল পারসন। তো এই মানুষগুলোর সাথে কাজ করলে আপনারাই বুঝবেন, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স একদিন এখান থেকে বসে শেয়ার করবেন, হয়তো আমি আপনাদের এক্সপিরিয়েন্স গুলো বাইরে থেকে দেখবো যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আমরাও দীপ্ত ভাইয়ের জন্য অসংখ্য দোয়া করি। আসলে দীপ্ত ভাইয়ের মতো মানুষগুলোর জন্য কিন্তু আমরা মোটিভেটেড হই, যারা মনে করেন যে আমরা আসলে এডুকেশন কনসালটেন্সি, বিজনেস, এইটা সেটা, ইয়াস অবশ্যই এটা বিজনেস, তবে আমরা বিজনেস একটা এথিক্সের মধ্যে রেখে তারপরে করতে চাই। এবং সত্যিকার অর্থে আমরা যখন চিন্তা করি একজন মানুষ এই যে দেশগুলো ইউএসএতে, কানাডাতে বা ইউকেতে যাচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র স্টুডেন্টের ব্যক্তিগত লাইফটা জড়িত না, এখানে আপনার একটা ফ্যামিলির লাইফ জড়িত থাকে, একটা স্বপ্ন জড়িত থাকে, একটা আকাঙ্ক্ষা জড়িত থাকে। সো আমরা আসলে যখন একজন মানুষের দেখি যে তার এই স্বপ্নগুলো, তার আকাঙ্ক্ষাগুলো, তার এই যে মানে হতো না যে রাত্রে ঘুমাতে যাচ্ছি বা চিন্তা করছি যে আল্লাহ ভিসাটা পেলে আমার বাবা বুক ফুলায়া মানে হাঁটবে, বলবে আমার পোলা তো আমেরিকা থেকে, হ্যাঁ, মানে এই যে ফিলিংসটা। সো আমরা কিন্তু এই স্বপ্নটাকে চিন্তা করি, এবং এই যে বিষয়গুলো এগুলো আমাদেরকে মোটিভেট করে যে আপনার মতো কথাগুলো, যখন একটা স্টুডেন্টের স্বপ্নটা পূরণ হয় তার মধ্যে হাসি মুখ, তার ফ্যামিলির হাসি মুখ, এবং এই যে কৃতজ্ঞতাপূর্ণ কথাগুলো, এইগুলো আমাদেরকে মোটিভেট করে যে আরো এই কাজের সাথে এনগেজ থাকার জন্য, আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সো আমরা দীপ্ত ভাইকে ফাইনালি আরো অনেক বেশি কনগ্রাচুলেশনস জানাই, এবং আল্লাহর রহমতে আল্লাহর কাছে অনেক দোয়া করি উনি জীবনে সাকসেস হোক, উনি শাইন করুক, ওনার ফ্যামিলি শাইন করুক, এবং আমাদের জন্যও যেন সেই বজায়টা মানে দোয়াটা উনি ওনার তরফ থেকে বজায় রাখে ইনশাআল্লাহ। সো টিল দেন, ফি আমানিল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।